নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথলাইনের অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় যেমন আলোচনা করি, আজকেও তার অন্যথা হবে না। আজকেও আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনার এবং আমার উভয়ের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ কিডনি আমাদের শরীরের এমন একটা অংশ, আমি জানি আপনারা বলবেন হয়তো প্রত্যেকটা অংশই ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্টারনাল অর্গানস যেগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেগুলোর কি কাজ হচ্ছে বা সেগুলো যখন কাজে বাধা পাচ্ছে তখন যেসব সমস্যাগুলো হয় সেগুলো বেশি চিন্তায় ফেলে মানুষকে, কারণ আমরা বাইরে থেকে তার কোনো এফেক্ট সচরাচর খুব তাড়াতাড়ি দেখতে পাই না। কিডনি এমনই একটা অংশ, যখন সে তার কাজে বাধা পাচ্ছে তখন আচমকাই কি হচ্ছে তা হয়তো আমরা বেশ কিছুদিন পর গিয়ে বুঝতে পারি কোনো একটা সমস্যা হচ্ছে, তার কারণে আমাদের ট্রিটমেন্ট প্রসেস অনেকটা ডিলে হয়ে যায়। সেই কারণেই আজকে আমরা আলোচনা করব কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার লক্ষণ, তার চিকিৎসা নিয়ে। এবং অবশ্যই এই অনুষ্ঠানটি অর্থাৎ হেলথলাইন অনুষ্ঠানটি আপনারা এবার থেকে ইউটিউবেও দেখুন। সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সিটিভিএন একেডি প্লাস সার্চ করলেই আপনার কাছে সিটিভিএন এর একটা সার্ফেস খুলবে। সেই সার্ফেসে গিয়ে হেলথলাইনের অনুষ্ঠান আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, দেখতে পারেন, সেখান থেকে আপনারা শেয়ার করতে পারেন। এবং সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে হেলথলাইনের মতো আরো অন্যান্য আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান যেগুলো সিটিভিএন এর, তার সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। চলুন তাহলে আমরা আলোচনায় আসছি। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, তিনি এইচওডি এবং প্রফেসর, এসএসকে হাসপাতালের ডিপার্টমেন্ট অফ মেডিসিনের। অনেক স্বাগত স্যার। নমস্কার। কিডনি এটা তো আমাদের শরীরের একটা অংশ, এই অংশটা আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে? কিডনিটা আমাদের শরীরে একটা বেসিক্যালি এক কথায় বলতে গেলে ফিল্টারের কাজ করে। আমরা ধরুন যেটা আমরা খাওয়া দাওয়া করছি, ডাইজেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, এবং যেটা আমাদের কাজে লাগছে না ধরুন সেটাকে ফিল্টার করে কিডনিটা কন্টিনিউয়াস যে ব্লাড ফ্লো করছে, ফ্লো করার পরে কিছুটা ফিল্টার করে ইউরিন তৈরি হচ্ছে, সেই ইউরিনটা আমরা বার করে দিচ্ছি, ঠিক আছে, বর্জ্য পদার্থ হিসাবে। তার মানে দেহের একটা ইম্পর্টেন্ট অ্যাসিড বেস ব্যালেন্স প্লাস আমাদের ওয়াটার ব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, বিভিন্ন ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট কাজ করে, ফিল্টার হিসেবে কাজ করে। কিডনি সেই জন্য ঠিক রাখা আমাদের সকলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি কিডনি ভালো না কাজ করে, আপনারা জানেন কিডনি ফেলিওর হয়ে গেলে কি করতে হয়, তখন তাকে হয় ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্লান্ট করতে হবে সারা জীবনের জন্য। সেই জন্য আমাদেরকে সবসময় কিডনিটা যাতে ভালো থাকে, সমস্ত অঙ্গ যাতে ভালো থাকে, এটা আমাদের চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় শুনতে পাই যে কিডনিতে বিভিন্ন রোগ হয়েছে, মূলত কি কারণে কিডনিতে কোনো সমস্যা হতে পারে? একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমাদের কারোর বমি পায়খানা হয়েছে, তাহলে কি হয়েছে, বমি পায়খানা হওয়ার পর আমাদের জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আমরা যদি ঠিক মতো জল ইনটেক না করতে পারি, ধরুন আমরা কোথাও ভর্তিও হলাম না, অথচ বারবার বমি পায়খানা হয়ে যাচ্ছে, তখন কি হবে, আমাদের শরীরের ব্লাড ভলিউমটা কমে যাবে। যখনই ব্লাড ভলিউমটা কমে যাবে তখনই কি হবে, কিডনিতে সেই পরিমাণ সার্কুলেশন হবে না। তার ফলে কি হবে, কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে। একে বলা হয় অ্যাকিউট রেনাল ফেলিওর, অ্যাকিউট কিডনি ইনজুরি, রেনাল ফেলিওর হয়ে গেল। আবার ধরুন একটা স্নেক বাইট হলো, একটা সাপে কামড়ালো, বিষাক্ত সাপ, তখনও কিডনিটা ফাংশন করতে পারছে না, তখন একটা কিডনি অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে। এইভাবে বিভিন্ন কারণে অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, যেটা আমরা প্রিভেন্ট করতে পারি। কিভাবে প্রিভেন্ট করতে পারি, আমরা যদি খুব তাড়াতাড়ি সেই যার এরকম প্রবলেম হচ্ছে, ধরুন কারোর ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং হচ্ছে, তাকে যদি আমরা তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে পারি, টাইম মতো ইন্ট্রাভেনাস স্যালাইন শুরু করতে পারি, তাহলে আর কিডনির কিন্তু ড্যামেজ হবে না। কিংবা আমরা যদি ধরুন কারোর স্নেক বাইট হয়েছে, তাকে যদি সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করে তাকে ডায়ালিসিস শুরু করে দেওয়া যায়, তাহলেও সেটা আমরা কিডনিটাকে প্রিভেন্ট করতে পারবো। কিডনিতে মূলত কি কি রোগ দেখতে পাওয়া যায়, মানে কিডনির কি কি সমস্যা হতে পারে প্রাথমিকভাবে? কিডনিতে অনেক রকম হতে পারে। একটা হচ্ছে যেটা বললাম অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, কিডনিতে সিস্ট হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, কিডনিতে রেনাল ক্যান্সার হতে পারে, এরকম অনেক রকমের ইনজুরি হতে পারে। গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা বাচ্চাদের দেখবেন, অনেকেই দেখবেন বাচ্চাদের হঠাৎ দেখলেন বাচ্চাটা ফুলে গেছে, সারা শরীর ফুলে গেছে, তার আগে হয়তো তার একটা স্কিন ইনফেকশন হয়েছিল, তারপরে তার দেখা গেল অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই একটা রোগ। সেখান থেকে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, তার হার্ট ফেলিওর হতে পারে, তার সেটা ইনভলভমেন্ট অফ ব্রেন হতে পারে, অ্যাকিউট তার এনসেফেলোপ্যাথি হতে পারে। আর একটা রোগ আছে, তার নাম নেফ্রোটিক সিনড্রোম। আপনারা দেখেছেন অনেক বাচ্চাকে দেখবেন, বয়স্ক দেখবেন সারা শরীর ফুলে গেছে, তার মানে ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এই যে একটা প্রবলেম, এই নেফ্রোটিক সিনড্রোম, এটা একটা কিডনির ইম্পর্টেন্ট রোগ। এছাড়াও লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আপনারা জানেন অনেকেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, বারবার করে পেচ্ছাপে জ্বালা করছে, ইনফেকশন হচ্ছে, এটাও একটা প্রবলেম।
এছাড়া ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, কোনো একটা ধরুন ওষুধ খেলেন, একটা ট্যাবলেট খেলেন, ট্যাবলেট খাওয়ার পরেই তার একটা রিয়াকশন হলো, হয়ে গিয়ে ইউরিনটা বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। আচ্ছা, কিডনির যে এতগুলো সমস্যা হতে পারে, কিন্তু এই যে সমস্যাগুলো, সেগুলো তো কিছু বেসিক সিমটমস রয়েছে। সবগুলোর ক্ষেত্রে কি সিমটমস আলাদা, নাকি কিছু সিমিলার সিমটমস থাকে? আর যদি থেকে থাকে তাহলে সেই সিমটমস গুলো কি কি? একটা হচ্ছে যদি কারো ধরুন ডায়রিয়া বা ভমিটিং যদি হয়ে গিয়ে থাকে, তার ফলে কি তারপর দেখা গেল তার আস্তে আস্তে ইউরিনটা কমে গেল, ইউরিন হচ্ছে না, একদমই ইউরিন পাস করছে না। বা ধরুন কারো কোনো একটা ইনফেকশন হলো, ইনফেকশন হওয়ার পর একটা সেপসিস হলো বা শক হলো, তখন তার ইউরিন বার হচ্ছে না, এটা হচ্ছে অ্যাকিউট রিনাল ফেলিওর। এটা একটা, তার ফলে তার গা বমি বমি পাবে, তা খেতে পারবে না, তার হয়তো ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এই প্রবলেম। কারো ধরুন একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলো, গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে তার সারা শরীর ফুলে গেছে, তার ইউরিন হচ্ছে না, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার হার্ট ফেলিওর হচ্ছে, সেখান থেকে তার একটা ব্রেনের সমস্যা হচ্ছে, অ্যাকিউট এনসেফালোপ্যাথি হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। বা আরেকজন পেশেন্ট ধরুন তার একটা ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ মূলত হয় ডায়াবেটিস থেকে হতে পারে বা হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে। আমরা বারবার করে যে কথাটা বলি, যে ধরুন কারোর ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে বা ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তাহলে আমরা ক্রনিক কিডনি ডিজিজ কখন বলবো? যদি আমরা দেখি যে পারসিস্টেন্টলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 60 ml পার মিনিট এর কম যদি হয় 3 মাস বা তার বেশি, এবং যদি স্ট্রাকচারাল এবং ফাংশনাল অ্যাবনর্মালিটি, ধরুন ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলি ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ থেকে আস্তে আস্তে হতে পারে ধরুন তার গা বমি ভাব, পা ফুলে যাচ্ছে, খেতে পারছেন না, তারা হয়তো দেখা গেল আস্তে আস্তে তার কোমায় চলে যেতে পারেন, ইউরিমিক কোমা হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন এক একটা ডিজিজে এক এক রকম সিমটম হচ্ছে। আচ্ছা, আর বেসিক সিমটম, ধরুন কোনো মানুষ জল খুব কম খান, মানে আমরা সাধারণত এটা শুনে থাকি যে কিডনি ভালো রাখতে গেলে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এমনি তো শরীরে যে কোনো সমস্যাতেই জল খাওয়াটা একটা বাধ্যতামূলক একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে জল কম খেলে প্রাথমিক সিমটমস কি দেয় কিডনি, যে কিডনির সমস্যা হচ্ছে কোথাও? প্রাথমিকভাবে আমাদের বডির যে মেকানিজম আছে, সেই মেকানিজমটা চেষ্টা করবে সেটাকে ঠিক করবার। কিন্তু যদি পারসিস্টেন্টলি আমরা যদি জল কম খাই, তাহলে আস্তে 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 কিডনিটা ড্যামেজ হতে শুরু করবে। সেই জন্য অ্যাডিকুয়েট হাইড্রেশন সবসময় মেনটেন করতে হবে, যাতে নাকি আমাদের প্রবলেমটা না হয়। প্রথম দিকে হয়তো কিছু হবে না, পরবর্তীকালে দেখা যাবে তার হয়তো আস্তে আস্তে ক্রিয়াটিনিনটা বাড়ছে, হ্যাঁ, বা তারপর আস্তে দেখা গেল তার আস্তে আস্তে হয়তো ব্লাড প্রেশারটা বাড়ছে, এরকম প্রবলেমটা হতে পারে। আচ্ছা, যারা কিডনির প্রবলেমস নিয়ে আসছে তারা তো এক একজন এক একটা সিমটমস নিয়ে আসছে, কিন্তু সেই সিমটমস গুলো যখন আপনারা ডায়াগনোসিস করছেন, সেক্ষেত্রে কিভাবে বোঝেন যে এটা অন্য কোনো সমস্যা বা কিডনির এই সমস্যাটাই স্পেসিফিক্যালি হচ্ছে? একটা হচ্ছে হিস্ট্রি। যদি আমরা ধরুন একটা টিপিক্যাল হিস্ট্রি যেটা হয়, বাচ্চাদের অনেক সময় হয়, তার প্রথমে হয়তো কোনো একটা চুলকানি হলো, কিছু একটা হলো, স্কিন ইনফেকশন হলো, তার হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখা গেল তার হোল বডিটা সোয়েলিং হয়ে গেছে, হঠাৎ দেখলো মা দেখলো তার চোখ টোকগুলো ফুলে গেছে, সারা শরীরটা ফুলে গেছে। এই হিস্ট্রিটা ক্লাসিক্যাল অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আবার ধরুন কোনো বাচ্চার আস্তে আস্তে তার সারা শরীরটাই ফুলে যাচ্ছে, মুখ চোখ সবকিছু ফুলে যাচ্ছে, এটা হচ্ছে ক্লাসিক্যালে হয় নেফ্রোটিক সিনড্রোমে। এরকম তার যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে, ধরুন একটা বমি পায়খানা হলো, তারপরে তার ইউরিনটা কমে গেল, হ্যাঁ, তখন ভাবতে হবে হয়তো একটা অ্যাকিউট রিনাল ফেলিওর হচ্ছে। বা ধরুন কারো লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে বা হাই ব্লাড প্রেশার আছে, উনি হয়তো ওষুধ ঠিক মতো খান না বা কন্ট্রোল করেন না, তার দেখা যাচ্ছে আস্তে আস্তে তার খিদে কমে যাচ্ছে, উইকনেস হচ্ছে, পা ফুলছে, গা বমি বমি ভাব পাচ্ছে, তার মানে আস্তে আস্তে ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। বা ধরুন কেউ একটা কোনো একটা ব্যথার ওষুধ খেলেন, ব্যথার ওষুধ খাবার পরে দেখা গেল তার হঠাৎ ইউরিন আউটপুটটা কমে গেল, এটা হচ্ছে কি এই যে ড্রাগ যেটা খেলেন, ধরুন অনেক সময় আইবুপ্রোফেন বা অন্য কোনো ড্রাগ থেকে একটা রিয়াকশন হতে পারে, কে বলা হয় ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, তার থেকে এরকম হতে পারে। বা অনেকে দেখলেন হয়তো বয়স্ক মানুষ, তার দেখলেন হয়তো ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে, হতে পারে হয়তো রেনাল সেল ক্যান্সার হয়েছে, কিডনিতে ক্যান্সার হয়েছে, সেটাও হতে পারে। বা ধরুন কারোর এটা খুব বারবার ইউরিনে জ্বালা করছে, এরকম ধরুন ফিমেল পেশেন্ট বারবার ইউটিআই হচ্ছে, ইউটিআই হতে হতে আস্তে আস্তে পরবর্তীকালে তার একটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস হলো, ক্রনিক পাইলোনেফ্রাইটিস থেকে তার একটা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে।
এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সিমটম নিয়ে আসতে পারে। আপনি একটু আগে বলছিলেন যে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার এগুলো কিভাবে কিডনিকে প্রভাবিত করে, আমি সেটা জানতে চাইছি। মানে এগুলো সমস্যা তৈরি করে বললেন, কিন্তু কিভাবে সেই সমস্যাগুলো তৈরি হয়? যখনই হাই ব্লাড সুগার হয়, আনকন্ট্রোল সুগার, তখন হয় কি আমাদের যে কিডনিতে ড্যামেজ হয়, সেই কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। প্রথমে কিভাবে ড্যামেজটা হয়, প্রথমে আমরা দেখি, যদি আমরা স্পট ইউরিনে অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও দেখি, আমরা দেখবো প্রথমে হয়তো ইউরিনে অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও আস্তে আস্তে বাড়ছে। নর্মালি থাকার কথা 30 মিলিগ্রামের কম, প্রথমে হয়তো 300 হলো, আস্তে আস্তে বাড়তে বাড়তে 1000, 2000, 3000, 4000, এইভাবে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজ আস্তে আস্তে এগোচ্ছে। একইভাবে হাই ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে, তখনও আস্তে আস্তে এইভাবে কিডনির সমস্যাটা বাড়তে থাকে, এবং পেশেন্ট বলবেন, ডাক্তারবাবু আমার পাটা ফুলে যাচ্ছে, খেতে পারছি না, গা বমি বমি লাগছে, হ্যাঁ, এইভাবে তার সিমটম শুরু হয়ে যাবে। ক্রনিক কিডনি ডিজিজের দিকে উনি এগোচ্ছেন। এই ক্রনিক কিডনি ডিজিজটাকে কিন্তু সেই জন্যই আমরা ডায়াবেটিস ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখি, ইমিডিয়েটলি দেখি যে তার প্লাজমা গ্লুকোজ ফাস্টিং পিপি কত আছে, HbA1c কত আছে, এবং তার ইউরিনে স্পট ইউরিন এসিআর করে আমরা দেখি তার ইউরিন দিয়ে অ্যালবুমিন বেরোচ্ছে কিনা। এমন অনেক পেশেন্টই আসে, তারা হয়তো জানেনই না তাদের ডায়াবেটিস আছে বা তাদের হাই ব্লাড প্রেশার আছে, এবং ইউরিন দিয়ে অলরেডি অ্যালবুমিন বেরোনো শুরু হয়ে গেছে, মানে তার নেফ্রোপ্যাথি শুরু হয়ে গেছে। তখন ঠিকমতো ডায়াবেটিস কন্ট্রোল করে, হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে নেফ্রোপ্যাথিটাকে কন্ট্রোল করতে হবে। কিডনির যে এই যে বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনি বলছেন, এগুলো কি স্পেসিফিক্যালি কোনো স্টেজ হয়, মানে কোনো ধাপ যে এটার পর এটা এভাবে এগোনো, নাকি ডিরেক্ট, মানে আমি না বোঝাতে অনেক বড় কিছু হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অনেক সময় এরকম দেখা গেছে, ধরুন 17 বছরের ছেলে, তার হঠাৎ দেখা গেল তার বমি হচ্ছে, হ্যাঁ, বা একটু উইকনেস হচ্ছে, তার বাবা মারা ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন, ডাক্তারবাবু চেক করে দেখলেন হাই ব্লাড প্রেশার এবং ক্রনিক কিডনি ডিজিজ, মানে যাকে বলে ESRD, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তখন ডায়ালিসিস শুরু করতে হবে। অনেকের এরকম হয়েছে, ধরুন কারোর বাবার হয়তো হাই ব্লাড প্রেশার আছে এবং বাবার পলিসিস্টিক কিডনি আছে, তার নেক্সট জেনারেশনে তাকে স্ক্রিনিং করে দেখতে হবে তারও পলিসিস্টিক কিডনি হচ্ছে কিনা। এটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, মানে বাবার থেকে তারপরে নেক্সট জেনারেশনে ছেলেতে ট্রান্সমিটেড হতে পারে। এই জন্য সবসময় স্ক্রিনিং করে দেখে নিতে হবে তার কোনো প্রবলেম আছে কিনা। আর এই যে কিডনির সমস্যা, এইগুলোর ক্ষেত্রে যখন ডায়ালিসিস হয়, আপনি একটু আগেও বললেন ডায়ালিসিস করতে হবে, ডায়ালিসিস এটা কি, মানে কি করা হয় এই পুরো চিকিৎসাটার মধ্যে? ডায়ালিসিস ব্যাপারটা হচ্ছে, আমাদের যে কিডনি যেটা আছে, দুপাশে যে দুটো কিডনি আছে পেছন দিকে, রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, এই কিডনিটা যখন ফাংশন করতে পারে না, যখন ESRD হয়ে যায়, যেমন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, আমরা GFR অনুযায়ী ক্যালকুলেশন করে বলি যে এটা স্টেজ 5-এ চলে এসছে, মানে স্টেজ 5 মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এক কথায় বলতে গেলে ESRD, তখন তাকে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে। ডায়ালিসিসে বেসিক্যালি কি করা হয়, আমাদের যে ব্লাডটা সেটা নিয়ে গিয়ে একটা ধরুন একটা ইন্টারফেরেন্স চ্যানেল করা হলো, চ্যানেল করে সেই ব্লাডটাকে নিয়ে ডায়ালিসিস মেশিনে দেওয়া হলো, মেশিন সেটাকে ফিল্টার করে আবার সেই ব্লাডটাকে পাঠিয়ে দেওয়া হলো। মেশিন তখন এই কিডনির কাজটা করছে। ডায়ালিসিস মানে বেসিক্যালি আমাদের কিডনি যে কাজটা করছিল সেই কাজটা ওই মেশিন করছে, এটাকেই ডায়ালিসিস বলা হয়। আচ্ছা, আর কিডনি ট্রান্সপ্লান্ট এটা মানে কি? কিডনি ট্রান্সপ্লান্ট মানে ধরুন কারোর ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, তার কিডনি দুটো কাজ করছে না, আমরা বলি সবসময় প্রেফার্ড হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করানো। তার কারণ হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারলে তার যে রেগুলার বেসিসে যে ডায়ালিসিস করার যে খরচ এবং সমস্যা, সেটা ওভারকাম করা যাবে। কি করা হয়, ধরুন আমাদের যে দুটো কিডনি আছে, কারো ধরুন বাবার বা ছেলের প্রবলেম হলো, বা বাবার প্রবলেম হলো, ছেলে বললো আমি ডোনেট করবো, তখন সে ম্যাচ করে দেখা হয় তার ডোনেশনে ঠিক মতো ম্যাচ করছে কিনা, তখন একটা কিডনি তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো, ডোনারের কাছ থেকে। তারপরে সেই কিডনিটা আর যে রিসিপিয়েন্ট যিনি পেশেন্ট তারা এখানে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপন করার পরে তারপরে আস্তে আস্তে দেখা গেলো একটা কিডনি ডোনারের আছে, আর একটা কিডনি, যার কিডনি খারাপ হয়ে গেছে সে আবার একটা কিডনি পেলো। তারপরে তার ওই একটা কিডনি দিয়ে যখন তার সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং তার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে, ইউরিন ঠিক মতো হবে, ক্রিয়াটিনিন কমে আসবে, সবকিছু আস্তে আস্তে প্যারামিটার নর্মাল হয়ে যাবে। মানে একটা কিডনি দিয়েও একটা সুস্থ জীবনযাপন করা সম্ভব, চলতে পারে, ঠিক। আচ্ছা, আর যদি যাদের এই ধরনের ডায়ালিসিস হচ্ছে বা কিডনি ট্রান্সপ্লান্টের কথা আপনি বলছেন, সেটা কোন ক্ষেত্রে গিয়ে ডক্টরসরা এই সিদ্ধান্তটা নেন যে কোনটা ডায়ালিসিস হবে আর কোনটা ট্রান্সপ্লান্ট হবে? ইনিশিয়াল স্টেজে ধরুন
যদি ডোনার না পাওয়া যায় তখন ডায়ালিসিস করে যেতে হবে। ধরুন কারোর ক্রিয়াটিনিন খুব হাই, তার হয়তো মেটাবলিক অ্যাবনর্মালিটিস হচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, বমি হচ্ছে, তখন কিন্তু প্রথমে ডায়ালিসিস শুরু করতে হবে। তারপরে যখন কিডনি ডোনার পাওয়া যাবে, ম্যাচ করবে, তখন তাকে ট্রান্সপ্লান্ট করা হবে। ইন দ্য মিন টাইম কিন্তু ডায়ালিসিস করে যেতে হবে। আদারওয়াইজ ডায়ালিসিস না করলে পেশেন্টের এটা ফেটাল হয়ে যেতে পারে, লাইফ থ্রেটনিং হতে পারে। আচ্ছা, আর যদি ডায়ালিসিস যখন চলছে, সেই যে পুরো ট্রিটমেন্ট প্রসেসটা বা ট্রান্সপ্লান্টের পুরো ট্রিটমেন্ট প্রসেসটা, সেটা কত দিনের হয় এবং এই যে পুরো বিষয়টা একটা জার্নি যে চলে, সেটা কতটা ফলপ্রসূ হতে পারে? ড্রামাটিক্যালি ইমপ্রুভমেন্ট হয়। ধরুন যার একদম ইউরিন হচ্ছিল না, যেটা করা, ধরুন একটা রুমে ডোনারকে রাখা হয়েছে, একদল অপারেশন করছেন, সার্জন অপারেশন করছেন, আর একটা রুমে রাখা হয়েছে যে রিসিপিয়েন্টকে, যাকে কিডনিটা দেওয়া হবে। এবার ওই ডোনারের কাছ থেকে কিডনিটা কাটা হলো, আগে ম্যাচ করে নিয়ে গভর্নমেন্টের পারমিশন নিয়ে, একটা ট্রান্সপ্লান্ট বোর্ড আছে, সেই ট্রান্সপ্লান্ট বোর্ডের পারমিশন নিয়ে তারপরে সেটা করা হয়। এবং যখন এই কিডনিটা কাটা হলো, কেটেই সঙ্গে সঙ্গে ওই রিসিপিয়েন্টকে দেওয়া হলো। যার ইউরিন একদম হচ্ছিল না কিছুই, তার ধরুন ট্রান্সপ্লান্ট করার পরেই তার প্রায় 10 থেকে 15 লিটার ইউরিন হওয়া শুরু করলো। আস্তে আস্তে যদিও কমতে থাকে এটা, কিন্তু তার নর্মাল আস্তে আস্তে ফাংশন করতে শুরু করলো। এই কিডনিটা যখন তার কাজ করতে শুরু করে দিল, এবং তার আস্তে 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 যে প্রবলেমগুলো হচ্ছিল, খিদে কমে যাওয়া, গা বমি বমি ভাব, পা ফুলে যাওয়া, যে প্রবলেমগুলো হচ্ছিল, সেগুলো আস্তে আস্তে সবগুলোই ঠিক হয়ে যায় প্রায়। এই চিকিৎসা পদ্ধতিটা কত দিনের? একদিনেই হয়ে যায়। জাস্ট এটা অনেক সময় ট্রান্সপ্লান্ট ডোনার পাওয়া খুব মুশকিল হয়ে যায়, ডোনার পাওয়া খুব অসুবিধা হয়, কিন্তু যখন ডোনার সব পাওয়া হয়ে যায়, একদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। মানে একদিকে সঙ্গে সঙ্গে অপারেশন হচ্ছে, সঙ্গে 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 ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, একদিনেই দুটো কাজ করা হয় সঙ্গে সঙ্গে। আচ্ছা, একদিনে দুটো কাজ হচ্ছে। সেক্ষেত্রে যিনি রোগী রয়েছেন তার তো শরীরের উপর একটা ধকল যায়, তার পরবর্তীতে ফলো আপ প্রসেস কি রয়েছে? তার পরবর্তীতে ফলো আপ প্রসেস হচ্ছে তাকে একটুখানি সাবধানে থাকতে হবে, কেন তাকে কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ মানে তার একটা ইমিউনিটি তখন কমে যায়, যেহেতু একটা বাইরে থেকে একটা কিডনি আসছে। তো আমাদের যখনই একটা বাইরে থেকে কোনো একটা অর্গান দেওয়া হচ্ছে, তখনই কি হয়, বডির ইমিউন সিস্টেমটা করে কি, সেটাকে রিজেক্ট করার চেষ্টা করে সেটাকে। সেই জন্য ইমিউনো সাপ্রেশন করে দেওয়া হয়। ইমিউনো সাপ্রেশন করে দিয়ে তাকে একটু সাবধানে থাকতে বলা হয়। তারপরে আস্তে 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 সেটা প্রায় অনেকটাই ঠিক হয়ে যায়। আর আমরা যে কোনো রোগের ক্ষেত্রে একটা বিষয় দেখি যে একটা মেডিকেশন চলে। কিডনি ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিস এগুলোর ক্ষেত্রে কি মেডিকেশনের কোনো বিষয় থাকে? আর যদি থাকে, সেটা কি মানে সারা জীবন তারপরে কন্টিনিউ হয়? হ্যাঁ, ট্রান্সপ্লান্টের পরে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগটা অনেকদিন কন্টিনিউ করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ মতো সেটা খেয়াল করতে হবে। আর যাদের ধরুন ডায়ালিসিস চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের এই যে ওষুধগুলো ধরুন উনি খান, বা ডায়াবেটিসের ওষুধ, হাই প্রেশারের ওষুধ, বা অন্যান্য যে ওষুধগুলো, সেগুলো কিন্তু তাকে কন্টিনিউ করতে হবে। তবে ট্রান্সপ্লান্টের পরে কিন্তু তার অনেক ওষুধই কমে যাবে, কেননা তার ধরুন অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তার ব্লাড প্রেশারটা প্রায় নর্মালাইজ হয়ে গেছে, তার সুগারটাও অনেকটাই কন্ট্রোলে থাকবে আশা করা যায়। যা সুগারটাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে অনেকটাই তার ওষুধটা কমে যাবে। কিন্তু কিছু অন্য ওষুধ, যে ধরুন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, সেগুলো কন্টিনিউ করে যেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো। আচ্ছা, এই ডায়ালিসিস আর ট্রান্সপ্লান্ট এই দুটো ছাড়া আর কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে যেগুলো মধ্যবিত্তের সাধ্যের মধ্যে? আর যদি সাধ্যের মধ্যে নাও হয়, অন্য চিকিৎসা পদ্ধতি, বর্তমান যুগে আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেকটাই উন্নত, সেক্ষেত্রে আর কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? গভর্নমেন্ট হসপিটালে সমস্ত জায়গাতে, বিভিন্ন জায়গাতে পেরিফেরিতে এই ডায়ালিসিস ইউনিট আছে। ফ্রিতে ডায়ালিসিস করা হচ্ছে, শুধু তাকে আসতে হবে, তাকে নাম লিস্ট করতে হবে, এবং টাইম টু টাইম তাকে ডায়ালিসিস করতে হবে। এবং অন্যান্য ওষুধপত্র, ডায়াবেটিসের ওষুধ, হাই ব্লাড প্রেশারের ওষুধ, সমস্ত ওষুধগুলি ফ্রিতে পাওয়া যাচ্ছে গভর্নমেন্ট হসপিটালে। কাজে তাকে শুধু যেটা করতে হবে, গিয়ে একটা জায়গায়, একটা সেন্টার, যেখানে নিয়ারেস্ট সেন্টার, তাকে সে দেখা করতে হবে, গিয়ে নামটা এনলিস্ট করতে হবে, এবং তাকে টাইম টু টাইম ডাক্তারের পরামর্শ মতো ফলো করতে হবে। এই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। আমরা বারবার করে একটা কথাই আপনাদের সবসময় বলি, যে ডায়াবেটিস থাক, বা হাই ব্লাড প্রেশার থাক, বা কোলেস্টেরল থাক, এগুলো কিন্তু লাইফ লং আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে। আপনি যদি নিজে থেকে মনে করেন যে না, আমি আর খাবো না, আমার কন্ট্রোল হয়ে গেছে, তাহলে কিন্তু খুব বিপদ। কেননা এটা আনকন্ট্রোল ডায়াবেটিস এবং আনকন্ট্রোল হাইপারটেনশন অনেক ক্ষেত্রেই কি করে, হঠাৎ দেখা গেল তার একটা স্ট্রোক হয়ে গেল, একটা হার্ট অ্যাটাক করে গেল, চোখ নষ্ট হয়ে গেল, বিভিন্ন রকম প্রবলেম, কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। আচ্ছা, আর অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা কি রয়েছে? এছাড়াও যেটা করা যেতে পারে, সেটাকে বলে পেরিটোনিয়াল ডায়ালিসিস। ধরুন কেউ হিমোডায়ালিসিস করাতে পারছেন না, তখন তাকে বাড়িতেই পেরিটোনিয়াল ডায়ালিসিস করা হয়। পেরিটোনিয়াল ডায়ালিসিস ব্যাপারটা কি, একটা
টিউব আছে, সেই টিউবটা আমাদের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো পেরিটোনিয়ামের মধ্যে, এবং পেরিটোনিয়ামের কিছু ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটাকে দিয়ে পেরিটোনিয়াল, আমাদের যে পেরিটোনিয়াম আছে সেটা ডায়ালিসিস করছে, সেটা ধরুন হোল নাইট তার পেরিটোনিয়াল ডায়ালিসিস চললো। সেটা এমনি ডায়ালিসিস ধরুন 3 ঘন্টা লাগে তো করতে, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিস সময়টা অনেক বেশি লাগে, এবং সেটা বাড়িতে বসেও করা যেতে পারে। আচ্ছা, এবার ধরুন কারোর কিডনি প্রবলেমস হয়েছে এবং সে চিকিৎসাধীন রয়েছে, এর মধ্যে এই মিড অফ দ্য টাইম তার খাওয়া দাওয়া মানে কি ধরনের খাদ্যাভ্যাস সে কন্টিনিউ করবে? আমরা বলি সবসময় ধরুন ক্রনিক কিডনি ডিজিজ ধরা পড়েছে, এই ক্রনিক কিডনি ডিজিজ হয় কি, তার ক্রিয়াটিনিনটা বেড়ে যাচ্ছে, তার প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা বলি তাকে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট। আমরা বলি আপনি একবেলা মাছ খান, আপনি একবেলা নিরামিষ খান, এবং আপনি কিছু কিছু জিনিস রসালো ফলগুলো অ্যাভয়েড করবেন যেখানে পটাশিয়াম বেশি থাকে। আমরা বলি আপনি আপেল একটা খেতে পারবেন, বা পেয়ারা খেতে পারবেন, শশা খেতে পারবেন, এবং এই যে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্টসটা আমরা বলি যে আপনি অ্যাভয়েড করুন। ডালটাও যদি আমরা বলি যে আপনি অ্যাভয়েড করুন বা পাতলা করে খান, যেখানে 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 পটাশিয়াম বাড়তে পারে সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। আরেকটা বলি যেটা হচ্ছে আপনি শাকসবজিগুলো সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর সেটা রান্না করে খান। আচ্ছা, আর এর সাথে তো মেডিকেশন চলছে, তার সাথে যেটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা সেটা হচ্ছে জল। এরকম কি কোনো পরিমাপ রয়েছে এটা, যে কত লিটার জল পান করতেই হবে দিনে, যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদের জন্য? এটা ডিপেন্ড করছে, ধরুন একটা ক্রনিক কিডনি ডিজিজে প্রায় অনেকটাই শরীরটা ফুলে আছে, আমরা তাদেরকে বলি আপনি দেখুন আপনার কতটা ইউরিন আউটপুট হচ্ছে, সেই ইউরিন আউটপুটটা মাপুন। ধরুন আপনার সারাদিনে 500 ml ইউরিন আউটপুট হলো, তাহলে আপনি জল খাবেন 500 + 500 মানে 1 লিটার, বা আপনার যদি খুব বেশি ফোলা থাকে তাহলে 500 + 300 মানে 800 ml। ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের কিন্তু ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে, তা না হলে কিন্তু শরীরে বেশি জল জমে গেলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কোনোভাবে কি কিডনির যে যত সমস্যা রয়েছে এগুলো কি প্রিভেন্ট করা সম্ভব? মানে আমি যদি চাই যে আমার এখন কিডনির সমস্যা যেন ভবিষ্যতে না আসে, বয়স অনুযায়ী প্রিভেনশন কি করা সম্ভব? প্রিভেনশন অবশ্যই করা সম্ভব। প্রিভেনশন করার মেইন হচ্ছে যে লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই, আমাদের সব রোগই প্রিভেন্ট করা যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম রোগী আমরা প্রিভেন্ট করতে পারবো আমরা যদি হেলদি লাইফস্টাইল ফলো করি। সেই হেলদি লাইফস্টাইলটা হচ্ছে রেগুলার হাঁটা, 8 ঘন্টা হাঁটা, টাইম মতো খাওয়া, মাঝে মাঝে চেক করে দেখা যায় আমার সুগার আছে কিনা, আমার প্রেশার আছে কিনা, কোলেস্টেরল আছে কিনা, আমার এইগুলো চেক করে দেখা, যার এটা থাকবে তার সেই অনুযায়ী তার ব্যবস্থা করতে হবে। তার হাই ব্লাড প্রেশার এবং সুগার এই দুটো ইম্পর্টেন্ট কারণ। ডায়াবেটিস থেকে ম্যাক্সিমাম মানুষের কিন্তু কিডনিটা খারাপ হয়, কাজে ডায়াবেটিস কারো ধরা পড়লে সেটা তার চিকিৎসা করা, ডায়াবেটিসটা কন্ট্রোল করা, তাহলেই কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। এবং এই যে আমরা এমনভাবে করবো যাতে নাকি আমাদেরকে এই ক্রনিক কিডনি ডিজিজ যাতে না হয়। আমি যেটা বলছিলাম একটু আগে আপনাদের, যে ডায়াবেটিস ধরা পড়লে আমরা প্রথমেই যেটা দেখে নিই তার সঙ্গে সঙ্গে স্পট ইউরিনেসিয়া, মানে ইউরিন দিয়ে অ্যালবুমিন বেরোচ্ছে কিনা। ক্রিয়াটিনিন নর্মাল আছে কিন্তু ইউরিনে অ্যালবুমিন বেরোতে শুরু করেছে, 30-এর বেশি আছে, তার মানে কি তখনই তাকে অ্যালার্ট করে দেওয়া, দেখুন আপনার এটা কিন্তু ইউরিন দিয়ে অ্যালবুমিন বেরোনো শুরু হয়ে গেছে, আপনার কিন্তু এখন থেকে যদি ঠিকমতো ডায়াবেটিসটা কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। বেশ, এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে কিডনি যাদের সমস্যায় যারা ভুগছেন ক্রনিক কিডনি ডিজিজে, তারা কি কখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেন? সম্পূর্ণ সুস্থ বলতে গেলে তাদের কিছু রেস্ট্রিকশন থাকে, কিন্তু তারা একদম পুরো যে নর্মাল মানুষের মতনই চলাফেরা করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। কিন্তু ওনাকে যদি উনি সব যদি ঠিকমতো ডাক্তারবাবুর কথা শুনে চলেন, কেননা সকলে তো ডায়ালিসিস লাগছে না। ক্রনিক কিডনি ডিজিজ অনেক পেশেন্টই আছে তাদের ধরুন ক্রিয়াটিনিন কম আছে, তাদের ডায়ালিসিসও লাগছে না, ট্রান্সপ্লান্টও লাগছে না, তারা কিন্তু ধরুন ক্রিয়াটিনিন হয়ে দেখা গেল তো 2 আছে বা 2.5 বা 3, তারা কিন্তু ওই অবস্থায় কিন্তু ভালোভাবেই চলতে পারবেন, তারা যদি অন্যান্য প্যারামিটার ঠিকমতো কন্ট্রোলে করেন। আদারওয়াইজ না হলে ওটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা অবস্থা আসবে তখন তাকে হয় ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্লান্ট করতে হবে। কাজেই ক্রনিক কিডনি ডিজিজ মানেই তাকে যে ডায়ালিসিস করতে হবে এরকম না, তার প্যারামিটারসটা যদি কন্ট্রোলে থাকে 2.5, 3 এরকম যদি থাকে, তার যদি কোনো মেটাবলিক সিমটমস কিছু না থাকে, ইউরিমিক সিমটমস, আমরা ইউরিমিক সিমটমস বলতে বুঝি তার বমি হচ্ছে কিনা, গা গোলাচ্ছে কিনা,
তার হাই ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা, তার অন্য প্রবলেম হচ্ছে কিনা, আমরা দেখি এবিজি করে দেখি তার কোনো অ্যাসিডোসিস হচ্ছে কিনা। এগুলো না থাকলে উনি কিন্তু ওই অবস্থায় কিন্তু বহু বছর ওই নিয়ে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সেক্ষেত্রে নিজেকে একটা ক্রনিক কিডনি ডিজিজের পরেও সুস্থ রাখার একটা সাধারণ লাইফস্টাইল কি হতে পারে? সাধারণ লাইফস্টাইলের মধ্যে তার হাঁটাচলা করতে হবে, তাকে সবকিছুই করতে হবে, টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে, ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, তাকে কিছু কিছু ভ্যাকসিন আমরা সাজেস্ট করি, যেরকম ধরুন নিউমোকক্কাল ভ্যাকসিন 5 বছর পর পর, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছরে একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে, এইগুলো করতে হবে। এইগুলো করলেই কিন্তু উনি ভালো থাকবেন। ওয়েটটা রিডাকশন করতে হবে, তাহলেই তার কোনো খুব একটা অসুবিধা হবে না। একদমই। আর শুরুতেই মানে কোথাও গিয়ে যেটা সব থেকে আগে মাথায় রাখার, যে চিকিৎসকদের পরামর্শ মতো চলতে হবে। ঠিক। কারণ অনেকেই আমরা জানি যে এমন বহু মানুষ আছেন যারা চিকিৎসা চলে, তারপর সেই ওষুধগুলো হয়তো নিজেদের মনে হয় আমি সুস্থ আছি, তারপর সেই ওষুধ তারা বন্ধ করে দেন। এই বিষয়টা তো আমার মনে হয় কিডনির মতো একটা সমস্যা যখন রয়েছে তখন একদমই সেটা করা উচিত নয়। না, একদমই করা উচিত। একদম। শুধু মানে যে কোনো বিষয়েই খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত, গুরুত্ব সহকারে দেখা উচিত। যখন আপনার এমন একটা ক্রনিক ডিজিজ যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকেরা যেটা বলছেন সেটা মেনে চলুন, এবং চিকিৎসকেরা যেভাবে বলছেন সেইভাবে মেনে চলুন। তাহলে দেখবেন দীর্ঘ জীবন পাওয়া, দীর্ঘ জীবন সুস্বাস্থ্যের সঙ্গে কাটানো হয়তো খুব বেশি কঠিন নয়। শুধু একটু সচেতনতা থাকতে হবে, শুধু একটু নিজেকে ভালো রাখার, ভালো থাকার ইচ্ছে থাকতে হবে। আর অবশ্যই দেখতে হবে ডক্টর প্লাসের অনুষ্ঠান, এবং ডক্টর প্লাসে আসতে হবে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে রয়েছে ডক্টর প্লাস। আপনারা আসতে পারেন। নিজেদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এটাই কাম্য সব সময়। এবং ডক্টর প্লাসের অনুষ্ঠান দেখতে থাকুন, ইউটিউবেও রয়েছে, সেগুলোও দেখতে থাকুন, এবং নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।